মিস রোশানি, কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলেছেন। কথাটা শুনে রশিদ থ মেরে বসে রইল। ডাক্তারের এগিয়ে দেওয়ার রিপোর্ট হাতে নিয়ে সে সাহস হচ্ছে না। মনে হচ্ছে কোনো এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। চোখ মেললেই সব মিথ্যা হয়ে যাবে। রুশিকে চুপ করে থাকতে দেখে ডাক্তার বলে উঠল, আপনার হাজব্যান্ড আসেনি সাথে? না আসলে তাকে বলে দিতাম আর কি আপনার খেয়াল রাখতে। আপনার শরীর বেশ দুর্বল, তাই বেবির ক্ষতি হতে পারে। আমি কিছু ভিটামিন দিয়ে দিচ্ছি। রুশির কর্ণপটে হাজবেন্ড ব্যতীত অন্য শব্দ ঢুকেনি। কোনো রূপ কাপা হাতে রিপোর্ট নিয়ে বেরিয়ে এলো হসপিটাল থেকে। হসপিটালের চৌকাঠ পেরুতেই অবদ্ধ চোখের জলগুলো গড়িয়ে পড়তে শুরু করলো। হাজবেন্ড, সেটা কোথা থেকে আসবে ওর? সবে মাত্র 18 পেরিয়ে 19-এ পা দিয়েছে। তার মধ্যেই জীবনে এত বড় ঝড়। সামনে থাকা পার্কের ঘাসে বসে পড়ল। সামনের লেকের পানির উথাল পাতাল ঢেউর সাথে তাল মিলিয়ে ওর অন্তরের অশান্ত স্পন্দন। জুকরে কেঁদে উঠল ও। বিধাতা, আমার সাথে এমন কেন হয়? জন্মের পর বাবা মা ফেলে চলে গিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে অনাথ আশ্রমের দরজায়। যাও, বাবাই দয়া করে আমাকে নিজের মেয়ে বানিয়ে তার গৃহে ঠাঁই দিয়েছে। তাও মা কোনোদিন মেনে নেয়নি আমায়। প্রতিনিয়ত আমাকে স্মরণ করিয়েছে আমি অনাথ, আমার কোনো পরিচয় নেই। তাও তো ভালো ছিলাম, দুমুঠো ভাত তো কপালে জুটতো। কিন্তু আজ, এখন তো আমার মাথার শেষ আশ্রয়টুকুও থাকবে না। আম্মু তো আমাকে আর ওই বাড়িতে জায়গা দেবে না। কই যাব আমি? রুশি পার্কে বসে কান্না করছে নিশ্চুপে। তবে ওর কান্না দেখার মতো কেউ নেই। অনাথদের কেউ থাকে না, ওরও নেই। যতটা অনাথ শব্দটা মনে পড়ে, তত নিজের আসল বাবা মায়ের জন্য ঘৃণা তীব্র থেকে তীব্রতর হয়। আজ ওর এই অবস্থার জন্য একমাত্র দায়ী ওর আসল বাবা মা। তারা যদি ওকে ফেলে না যেত, তবে আজ এইখানে এইভাবে বসে ওকে চোখের জল ফেলতে হতো না। ওর পালক বাবা মায়ের আরও দুজন সন্তান আছে, একটা মেয়ে আর একটা ছেলে, যারা ওর থেকে বড়। ছেলে গ্রাজুয়েশন শেষ করে বেকার হয়ে বসে আছে, আর মেয়েটি ওর থেকে 2 ক্লাস সিনিয়র। রুশি সবে অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছে। ইন্টার পর্যন্ত পালক বাবা খরচ চালালেও এর আর চালাতে পারছে না, কারণ তার স্ত্রী এটা পছন্দ করেন না, আর স্ত্রীর কথার বাইরে যাওয়ার ক্ষমতা তার নেই। তাই রুশি টিউশনি করে 3টা তাতেই আপাতত খরচ চলে যায়। মাঝে মাঝে তিনি বড্ড আফসোস করেন ওর জন্য, যে ওকে সঠিকভাবে লালন পালন করতে নিয়ে আসলে তিনি তার কথা রাখতে পারেননি। কিন্তু রুশিকে যে অনাথ থেকে এখানে এনে ঠাঁই দিয়েছে, এতেই রুশি অনেক কৃতজ্ঞ তার কাছে। তার উপর ছোট থেকে এই একটা মানুষই তাকে বড্ড ভালোবাসে। রুশি উঠে দাঁড়ালো, তারপর হাতে থাকা রিপোর্টটা ছিঁড়ে টুকরো টুকরো করে লেকের পানিতে ভাসিয়ে দিল। ও জানে না কয়দিন পর্যন্ত এই সত্য লুকিয়ে রাখতে পারবে। তবে আপাতত এই রিপোর্ট হাতে বাড়ি ফেরার কোনো সাহস নেই। ও কি করবে এই মুহূর্তে কিছুই জানে না। তবে বাড়ি ফেরা দরকার, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সন্ধ্যার আগে বাড়ি না ফিরলে রাতের খাবার কপাল জুটবে না আজ। ছোট থেকে এইটাই নিয়ম, কোনো ভুল করলেই খাবার বন্ধ হয়ে যেত। এমনও হয়েছে সে সারাদিন না খেয়েই আছে, কিন্তু জিজ্ঞেস করার কেউ নেই। রাতে বাবা এসে তার চুপি চুপি খাইয়ে দিয়েছে। রুশি বাসার উদ্দেশ্যে রওনা দিল। রাস্তার ধারে আনমনে হাঁটছিল, হঠাৎ থমকে দাঁড়ালো। ওর কেন জানি মনে হচ্ছে কয়েকটা পা ওর পিছু পিছু আসছে। প্রায় সাথে সাথেই পেছনে তাকালো, কিন্তু পিলার ছাড়া আর কিছুই চোখে পড়ল না। বাড়ি ফেরার পথে এরূপ কয়েকবার পিছনে তাকিয়েছে, কিন্তু হতাশ হয়েছে। পরে মনের ভুল ভেবে আর তাকায়নি। বাড়ির দরজা খুলতেই তীব্র গতিতে একটা পাতিল ওর গায়ে এসে পড়ল। তীক্ষ্ণ ব্যথা অনুভব করতেই কয়েক কদম পিছিয়ে গেল। আশেপাশে ভাত ছড়িয়ে ছিটিয়ে আছে। সামনে তাকিয়ে দেখে পালক মা রাগে ফুঁসছে। তার হাতে কাঠের খুন্তি, সেটা হাতে নিয়েই এগিয়ে আসছে আর চড়া গলায় বলল, মহারানী কই থিকা ফিরছেন? হ্যাঁ, সারাদিন যখন বাইরে কাটাইবার ব্যবস্থা হইয়াই গেছে, তয় আর বাড়ি ফিরনের দরকার আসেনি। হারাটা দিন আমি কাম কইরা কইরা খাটমু, আর আপনি আইসা গেলবেন শুধু। এই নাহারের কামের বেদি পাইছননি?
রুশি কিছু না বলে মাথা নিচু করে আছে। পালক মায়ের কথায় খারাপ ইঙ্গিত প্রকাশ পেলেও খুব একটা ভাবান্তর হলো না ওর। বুঝ হওয়ার পর থেকে এসব শুনতে অভ্যস্ত। ও তার শরীরে সয়ে গেছে। ও সুন্দর মতো বসে ভাতের পাতিল ঠিক করতে লাগলো। তখনই কানে একটি কণ্ঠ ভেসে এলো। ওর পালক বাবার মেয়ে নিহা মায়ের দিকে সাথে তাল মিলিয়ে বলছে, দেখো মা, টিউশনির নামে কার সাথে কি কি করে। এসব মেয়েকে আমাদের এখানে রাখলে মান সম্মান থাকবে বলে মনে হচ্ছে না মা। বাবা যে এসব আপদ আমাদের ঘাড়ে কেন এনে ফেলেছে বুঝি না। একে তাড়াতাড়ি তাড়ানোর ব্যবস্থা করো মা, না হয় রূপের মায়া জালে ভাইকে কখন ফাঁসিয়ে ফেলে। দেখোনি আগে কেমন সাইড নিত ওর। নিহার কথায় রুশি পিলে পর্যন্ত জ্বলে উঠল। এই পালক ভাই নিহাল যাকে ও কোনো কালেই পছন্দ নয়। তার সুদর্শন চেহারার পেছনে লুকিয়ে আছে আস্ত একটা লম্পট। ছোট থেকে আদরের বাহানায় অসঙ্গত স্পর্শ যেন তার অভ্যাস হয়ে গিয়েছে। প্রথম প্রথম না বুঝলেও পরে যথাসম্ভব এড়িয়ে চলেছে। এখন সুযোগ পায় না বলে রুশি এখন তার চরম শত্রু। রুশি দীর্ঘশ্বাস ফেলে পাতিল সুন্দর মতো রান্নাঘরে রাখলো। তারপর নিজের জীর্ণ শীর্ণ কামরায় দিকে রওনা হলো। দরজার সামনে দাঁড়িয়ে নরম স্বরে বলল, অন্যকে সম্মান না করলে অকালে তা কপাল থেকে চলে যায়। তারপর রুমে ঢুকে গেল আর দরজা লক করে দিল। বাইরে থেকে নাহার বেগম মানে ওর পালক মায়ের কণ্ঠ ভেসে আসছে, আমারে তো চাকরি মনে হইতাছে, রাইতের খাউন কে রানবো? কিন্তু রুশি সেই কথার জবাব দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে বা অধিকার কোনোটিই নেই। কারণ ও পালক সন্তান, দুমুঠো খাবার দিচ্ছে তাতেই অনেক। বিছানায় গা এলিয়ে দিল। কয়েকদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না। তাই ডিশনি টাকা পেতেই ডাক্তারের কাছে চলে গেল। কিন্তু এত বড় কিছু হয়ে যাবে ভাবতে পারেনি। এই বাচ্চাকে ও পৃথিবীর মুখ কি করে দেখাবে, যেখানে নিজেই থাকার নিশ্চয়তা নেই। তাছাড়া বিয়ে ছাড়া কোনো সন্তান জন্ম দেওয়া এই সমাজ মেনে নিবে না। সেখানে মেয়েটার দোষ থাকুক আর না থাকুক। রুশি নিজের পেটের উপর হাত রাখলো। ও ভাবতেই পারছে না এই দেহে একটা ছোট্ট প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে। তোর মা বড্ড অসহায় বাবু, কিন্তু তুই চিন্তা করিস না। নিজের জীবন বাজি রেখে হলেও তোর কিছু হতে দেবে না তোর আম্মু। তুই শুধু আম্মুকে ছেড়ে যাস না। বিশাল বড় বিল্ডিং এর 10 তলায় হেড বসের অফিস। সেই অফিসের দরজার সামনে দুজন বডিগার্ড মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বসের অ্যাসিস্ট্যান্ট নিশ্চুপভাবে দাঁড়িয়ে বসের মতিগতি বোঝার চেষ্টা করছে, কিন্তু ঠিক ধরতে পারছে না। প্রায় 1 ঘন্টা যাবৎ তার সামনে থাকা ব্যক্তিটি চেয়ারে মাথা এলিয়ে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। সাহস করে যে কয়েকবার তাকিয়েছে সে কয়েকবারে একবারও তাকে চোখের পলক ফেলতে দেখেনি। আজ প্রায় 1 মাস ধরে নিজের বসকে অবজার্ভ করছে সাহিল। এর পূর্বে এতটা শান্ত কখনো দেখেনি তাকে। যদিও তিনি খুব একটা কথা বলেন না, কিন্তু তার মুখে একটা মিষ্টি হাসি থাকতো, যা এই 1 মাসে চোখে পড়েনি। সারাক্ষণ মনে হয় বস কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। কিছু একটা তাকে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। সাহিলের খুব কষ্ট করে ইচ্ছা হয় জানতে, কারণ সাহসে কুলায় না। কিছুক্ষণ বাদে দরজায় নক পড়ে, যার দিকে তার বস আগ্রহ নিয়ে তাকায় এবং সাইলকে ইশারা করে নিয়ে আসতে। সাইল হাতে একটা ফাইল নিয়ে ঢুকে আর তার নিজের বসের হাতে দেয়। সাইলের সামনে থাকা ব্যক্তিটি সেই ফাইল হাতে নেয় আর ভুরো কুচকে তাকিয়ে সামনে থাকা ছেলেটির দিকে তাকায়। সেই চেহারা চাইতেও সে ভুলতে পারবে না। পাশে বড় বড় অক্ষরে লেখা, রুশানি আমান, বয়স 19, অনার্স ফার্স্ট ইয়ার, আরো অনেক ইনফরমেশন। ছোট থেকে এখন পর্যন্ত সকল তথ্য এতে দেওয়া, এমনকি দত্তক নেওয়ার কথাও উল্লেখ আছে। ব্যক্তিটি কপালে কিছুটা কুঁচকে গেল, তারপর ফাইল বন্ধ করে মুখ শক্ত করে বসে রইল। তারপর সাহিলের দিকে তাকিয়ে কিছু একটা বলল, যাতে সাহিল বেশ অবাক হলো। কিছুটা ইতস্তভাবে বলে উঠল, বস, আপনি সত্যি এমনটা করবেন? আই মিন, যদি ম্যাডাম। তোমাকে যা বলা হয়েছে তাই করো সাহিল। আর হ্যাঁ, এ খবর তুমি আমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি যেন না জানে। সাইল মাথা নাড়ালো, তারপর বসের কথা মতো বেরিয়ে গেল। এই প্রথমবার মনে হলো ওর বস যা করছে তা ঠিক করছে তো। যদি এটা করতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায়। আজ সকাল থেকে রুশির শরীরটা ভালো যাচ্ছে না। সকাল থেকে বেশি কিছু পেটে পড়েনি, ধরতে গেলে মুখে কিছুই দিতে পারেনি।
কেমন গন্ধ গন্ধ লাগে সবকিছু। ঘরের সব কাজ সেরে রেডি হয়ে বেরিয়ে পড়ল টিউশনির জন্য। যদিও শরীরে কোলাচ্ছিল না, কিন্তু কালকে টিউশনির নাম করে ডাক্তারের কাছে গিয়েছিল, তাই আজ গ্যাপ দেওয়া সম্ভব নয়। 3 নম্বর টিউশনি শেষ করে বাসার দিকে এগোচ্ছে। এখন প্রায় বিকাল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে। কিছুটা শীতল আবহাওয়া, তাই হাঁটতে ভালোই লাগছে। ওদের বাড়িটা কিছুটা গ্রামের মতো। এখানে ঘরগুলো ইটের তৈরি হলেও মানসম্মত নয়। রুশির পালক বাবা 2 বছর আগে এই জীর্ণশীর্ণ বাড়িটা কিনেছেন, মোটামুটি ভালো দামেই। দেখতে যেমনই হোক, ঢাকা শহরের বাড়ি মানে আগুনের মতো দাম। রুশি কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরল। পা এগোতে না চাইতেও আরেকটু হাঁটতে হবে। সামনের গলি পার হলেই ওদের ছোট্ট বাড়ি, ঠিক ওর পালক বাবার বাড়ি। রুশি ধীর পায়ে সেদিকে এগুচ্ছে, কিন্তু হঠাৎ সামনে কালো কিছু দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল। মাথা তুলে একজন কালো পোশাকধারী লোক দেখতে পেল। ঠিক একজন না, বরং বেশ কয়েকজন। তবে সামনে থাকা লোকটির হাতে সাদা কিছু একটা। লোকটি ওর দিকে চেয়ে আছে, মনে হচ্ছে কিছু মেলানোর চেষ্টা করছে। রুশির বাড়তি ঝামেলা মনে হলো, তাই পাশ কাটিয়ে যেতে নিলেই লোকটি আবার ওর সামনে দাঁড়ালো আর মাথা নিচু করে বলল, মিসেস রৌশনী, প্লিজ আপনি আমাদের সাথে আসুন। আপনাদের সাথে যাবো মানে? কে আপনারা? আমার রাস্তা ব্লক করেছেন কেন? দেখুন, আমরা কে গেলেই বুঝতে পারবেন। এটা আমাদের বসের অর্ডার, আপনাকে আমাদের সাথে যেতেই হবে। আপনাদের বসকে আমি চিনি না। অযথা বিরক্তি করবেন না আমায়, না হয় চেঁচিয়ে রাস্তায় মানুষ জড়ো করব। রুশির চড়া কণ্ঠ কিছুটা কাজে দিয়েছে বলে মনে হয়েছে। সেই লোকটি কিছুটা দমে গিয়েছে আর ফোন বের করে কিছু একটা করছে, কিন্তু তা দেখার সময় নেই ওর। দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই মুখের উপর কাপড় জাতীয় কিছু টের পেল। মনে হচ্ছে মাথা ঝিমঝিম করছে, ওকে কেউ উঠিয়ে নিয়ে যাচ্ছে। এইটুকু টের পেলেও আর কিছুই মনে নেই। চোখ খুলে নিজেকে একটা রুমে আবিষ্কার করলো। রুমটা ঠিক বেডরুম নয়, কিছুটা অন্যরকম। ভালো করে খেয়াল করে বুঝতে পারলো এটা একটা অফিস, আর ও এই অফিসে বসে থাকা সোফায় শুয়ে আছে। ঝটপট উঠে বসলো রুশি। মাথা এখনো ঝিমঝিম করছে কিছুটা। যদি সঠিকভাবে অ্যানালাইজ করা যায়, তাহলে ওকে দিনের আলোতে কিডন্যাপ করা হয়েছে। কিন্তু কিডন্যাপ করলো তো কেন অন্ধকার কালো জায়গায় নিজেকে আবিষ্কার করার কথা? হয়তো চেয়ারে বেঁধে টেঁধে রাখবে, তা নয় করে এত সুন্দর জায়গায় বসিয়ে রেখেছে। আর তাছাড়া ওকে কিডন্যাপ করে লাভই বাকি, নাকি ওকে বড়লোকের মেয়ে ভেবে তুলে কিডন্যাপ করে নিয়ে এসেছে? এসব সাতপাত ভাবছিল রুশি। ঠিক তখনই একটা শব্দ কানে এলো। রুশি পাশে তাকিয়ে একজন সুদর্শন পুরুষকে দেখতে পেল। কমপ্লিট ব্ল্যাক স্যুট পরা, গালে খোঁচে খোঁচে দাড়ি। তবে বিশেষত্ব হচ্ছে বাদামি চোখ দুটো, যাতে হাজারো মায়ের ভিড়। কিছুক্ষণের জন্য রুশি মনে হলো কোনো দক্ষ কারিগরের হাতে আঁকা দামি পেইন্টিং দেখছে। এত সুন্দর ছেলে দেখছে বলে ওর মনে হয় না। আর কিছুক্ষণ তাকিয়ে থাকলে নির্ঘাত ক্রাশ খাবে। হয়তো নিজেকে নিজের দমিয়ে নিল, কিন্তু একটা ছেলের দিকে হা করে তাকিয়ে থাকার জন্য নিজে যেন লজ্জা পেল। এত বেহা কবে থেকে হলো? কিন্তু কিছু একটা ভেবে আবারও তাকালো সেদিকে। এই চেহারা খুব চেনা চেনা লাগছে। রুশির চোখ মুখে বিস্ময়ের ছাপ, যেন অপ্রত্যাশিত কিছু দেখে ফেলেছে। মুখ থেকে অস্পষ্ট সরে বলল, শায়ন জামিল খান। তারপর নিজের তর্জনীর আঙ্গুলগুলো ছেলেটির দিকে এক প্রকার প্রশ্ন ছুড়ে বলে উঠল, আপনি শায়ন জামিল খান, তাই না? খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। এই লোকটিকে কেন চিনবে না রুশি? রুশি যেই ভার্সিটিতে পড়াশোনা করে, সেখানে এই লোকটিও পড়াশোনা করছে। যেহেতু ইয়াং, তার উপরে সাকসেসফুল, তাই প্রায় শায়নকে নিয়ে আলোচনা, এমনকি শিক্ষকরাও সবাই তার মতো সফল হতে অনুপ্রেরণা দেয়। খান গ্রুপ ইন্ডাস্ট্রি যখন দেউলিয়া হয়ে যাবে, তার ঠিক পূর্ব মুহূর্তে শায়ন জামিল খান এটার হাল ধরেন। আর গত 5 বছরে এটি দেশের নাম্বার 1 ইন্ডাস্ট্রিজ। কিভাবে এটা সম্ভব হয়েছে কেউ জানে না, কিন্তু গত বছর শায়ন জামিল খান বেস্ট ইন্ডাস্ট্রিজ হিসেবে উইথ আইকন অ্যাওয়ার্ড পেয়েছে। আর দেশের হাজার মেয়ের ক্রাশ। সবার মুখে প্রশংসা শুনে রুশির ইচ্ছে ছিল তার সাথে দেখা করার, কিন্তু সেটা এত তাড়াতাড়ি পূরণ হবে ভাবতেই পারেনি। ওয়েট, এত বড় একজন ব্যক্তি ওকে কিডন্যাপ করছে? ওকে কি চাই সে? রুশির ছোট্ট মাথা একসাথে এত কিছু নিতে পারছে না, যেন হ্যাং হয়ে গেছে। রুশি মাথা চেপে ধরে বিড়বিড় করছে,
এটা স্বপ্ন, এইসব স্বপ্ন বাস্তবতার সাথে কোনো মিল নেই। সামনে থাকা মেয়েটিকে মাথা চেপে বসে থাকতে দেখে শায়ন কিছুটা হতাশ হলো। ওকে দেখে আশপাশের মেয়েরা হা করে তাকিয়ে প্রশংসা করে, কিন্তু এই প্রথম কোনো মেয়েকে দেখলো যে ওর দিকে সেভাবে না তাকিয়ে মাথা নিচু করে বসে আছে। বিষয়টির সাথে খুব অপরিচিত শায়ান। আফটার অল, শায়ান জামিল খান নামটা শুনলেই মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে। ঢাকা শহরের নামকরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যে কিনা মাত্র ২৬ বছর বয়সে গোটা একটা কোম্পানির সিইও ব্রাঞ্চ, যেটা শুধু বাংলাদেশ আরো অনেক কান্ট্রিতে আছে। এশিয়ার টপ 10 কোম্পানির একটি। তার উপর দেখতে মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম, তাই অনেকের স্বপ্নের পুরুষ সে। শায়ন কিছু না বলে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো, তারপর চেয়ার টেনে রুশির ঠিক সামনাসামনি বসলো। কিছু একটা স্মেল পেতেই রুশি মাথা তুলে তাকালো। বাদামি চোখ জোড়ার পরপরই চোখে পড়ল জ্বলন্ত সিগারেট। রুশির চেহারায় স্পষ্ট আতঙ্ক ফুটে উঠল। ভয়ে জড়সড় হয়ে বসে পুনরায় মাথা নিচু করে ফেলল। কাপা কাপা হাতে বিড়বিড় করে কিছু একটা বলতে লাগলো, আর হাত দিয়ে কিছু একটা সরানোর ইশারা করছে। শায়ন রুশির কথা শুনতে না পেরে কিছুটা সামনে এগিয়ে গিয়ে শুনতে পেল মেয়েটি বিড়বিড় করে বলছে, আগুন, আগুন, সব শেষ করে দেবে, সব শেষ, আগুন। কাম ডাউন, কিচ্ছু হয়নি। সি, কোনো আগুন নেই। কিন্তু মেয়েটি অনবরত কেঁপেই যাচ্ছে আর বিড়বিড় করছে। শায়ন বুঝতে পারল মেয়েটি ট্রমার মধ্যে আছে, কিন্তু এই ধরনের আচরণ মানুষ তখনই করে যখন সে ভয়ঙ্কর কিছু ফেস করে। কথায় আছে না, ঘর পোড়া গায়ে সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। শায়ন কিছুটা ইতস্ত বোধ করলো। এই মুহূর্তে সিগারেট না চালালেও পারত, কিন্তু মেয়েটিকে শান্ত করা দরকার। তাই কিছু না ভেবেই জড়িয়ে ধরল মেয়েটিকে। যদিও এটাই প্রথমবার নয়। পিঠে হালকা হাত রেখে সান্ত্বনা দিচ্ছে। মেয়েটি ভয়ে ওর শার্ট খামচে ধরে বুকে লুকিয়ে আছে, যেন ছোট্ট খরগোশ ছানা লুকোচুরি খেলছে। মেয়েটির কাঁপুনি কিছুটা কমাতেই শায়ন ওকে ছেড়ে দিল। তারপর অভয় স্বরে বলল, সি, কোনো আগুন নেই। আরে কোনো আগুন নেই, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। কিন্তু মেয়েটি ভয় তাকাচ্ছে না দেখে শায়ন কিছুটা ধমকের স্বরেই বলল, লুক অ্যাট মি, আমার দিকে তাকান প্লিজ। ঠান্ডা কণ্ঠে ধমক খেয়ে রুশি হকচকিয়ে গেল আর প্রায় সাথে সাথেই তাকালো। আর সামনে থাকা ব্যক্তির চোখে এক রাশ আশ্বাস ছিল, যেন চোখ দুটি বলছে, রুশি ভয় পেও না, সত্যি কিছু হয়নি। রুশি কেন যেন এই বাদামি চোখ দুটোকে বিশ্বাস করতে ইচ্ছে হলো, তাই পাশে তাকানোর সাহস না থাকলেও তাকালো। ফ্লোরে চোখ যেতেই ছাই হয়ে যাওয়া সিগারেট চোখে পড়ল। না, আগুন তো নেই, সত্যিই নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে পাশে তাকালো। এতক্ষণ একটা ছেলের অনেকটা কাছে ছিল, তাতেই যেন দম বন্ধ হয়ে আসছে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে নখ খুঁড়তে লাগলো। ওর এখনো স্পষ্ট নয় ও ঠিক এখানে কেন কেন নিয়ে আসা হয়েছে ওকে, তাও আবার শায়ন জামিল খানের সামনে বসে আছে। ঋষি মনে মনে ভাবছে প্রশ্নগুলো কি করা যায়। তার মাঝে সামনের ব্যক্তি প্রশ্ন করলো, আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন আর থাকাটাই স্বাভাবিক। আমি আপনাকে এখানে নিয়ে আসতে বলেছি। ঋষি ফট করে বলে ফেললো, ও, তাহলে আপনি আমাকে কিডন্যাপ করেছেন, কিন্তু কেন? আমার থেকে না টাকা পয়সা পাবেন না অন্য কিছু, তাহলে আবার অন্য জন ভেবে ভুল করে তুলে আনেনি তো? এই আপনি কি আবার কিডনি বিক্রি করে দেবেন নাকি বিদেশে পাচার করে দেবেন? সাংঘাতিক লোক তো আপনি। বেশি কথা বলা শায়নের কোনো কালেই পছন্দ ছিল না, আর না কারোর ননস্টপ কথা শুনতে, তাও আবার এইরকম ননসেন্স কথাবার্তা। লাইক সিরিয়াসলি, ওর টাকা পয়সার কি এতই অভাব যে এই কিডনি বিক্রি করতে হবে? আর বিদেশি পাচার, রাবিশ। শায়নের রাগ লাগলেও সেটা চেহারায় প্রকাশ করলো না, কারণ ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করার অভ্যাস আছে ওর। না হয় এত বড় কোম্পানি একা হাতে সামলানো চারটেখানি কথা নয়। কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে রাগ সংযুক্ত করলো, তারপর চেহারায় হালকা হাসি টেনে বলল, তেমন কিছু করার ইচ্ছে নেই আপাতত মিস রুশানি। আপনি যদি সোজা কথায় গার্ডদের সাথে চলে আসতেন তাহলে এমন কিছুই করতে হতো না ভাই। হোয়াট এভার, আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এখানে ডাকা হয়েছে আপনাকে। আশা করি আপনার ননসেন্স কথাবার্তা বলে সময় নষ্ট করবেন না। রুশি কথাটা শুনে কিছুটা রেগে গেলেও কিছু বলল না।
ওর কি হয়েছে ও নিজেই বুঝতে পারছে না। এই ধরনের ফাউল কথা বললো কি করে সেটা ভাবতেই পারছে না। এত বড় বিজনেসম্যান ওর কিডনি বেচতে যাবে কোন দুঃখে? কিন্তু হঠাৎ করে কথা বলতে ইচ্ছে করছিল, তাই বলে দিল না হয় এমনিতেই কথা কম বলে, তার উপর এই ধরনের যুক্তিহীন কথাবার্তা বলারই কথা না। তাহলে এইটা কি মুড সুইং, যার জন্য হঠাৎ ওর অনেক অনেক কথা বলতে ইচ্ছা করছে? রুশির ভাবনার মাঝে শায়ন গলা খাকড়ে দিল। এই যে মেয়ে হুটহাট কোথায় গায়েব হয়ে যায় তা খুঁজে পাওয়া যায় না। রুশি ওর দিকে তাকাতেই কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলল, দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আপনাকে এখানে ডেকে আনা হয়েছে কারণ আমি আপনাকে বিয়ে করতে চাই। শায়ন আরো কিছু বলতে গিয়েও থেমে গেল। পরের কথাটা ঠিক কিভাবে বলবে ও বুঝতে পারছে না। এদিকে রুশি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। দ্য গ্রেট শায়ন জামিল খান প্রপোজ করছে ওকে, তাও বিয়ের জন্য। এটা হয়তো ওর জন্য সৌভাগ্য, হয়তো আর যাই হোক যে নরকে ও যে আছে সেটা থেকে মুক্তি পেত। কিন্তু ও এখন পরিস্থিতি ভিন্ন। ও এখন একা নয়, বরং ওর মাঝে অন্য একটি প্রাণ ভেসে উঠছে। রুশি মাথা নিচু করে ফেললো আর কিছুটা শান্ত স্বরে বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বলতে পারেন আমি আপনার যোগ্য নই, কোনো দিক থেকেই না। আমার পক্ষে হ্যাঁ বলা সম্ভব না। রুশির কথা শুনে শায়ন কিছু বলল না। উঠে দাঁড়িয়ে নিজের ডেস্কের উপর কিছু একটা নিয়ে রুশির দিকে এগিয়ে এলো। রুশি বুঝতে না পারে সেটা নিয়ে দেখা শুরু করলো, আর খুব তাড়াতাড়ি বুঝতে পারলো এটা ওর প্রেগনেন্সির রিপোর্ট। কিন্তু এটা তো ও নিজে হাতে ছিঁড়ে ফেলে দিয়েছে, তাহলে এই লোকের কাছে কি করে এলো? ভয়ের তো কণ্ঠে শায়নের দিকে তর্জনী আঙ্গুল দিয়ে বলল, আপনি কি করে জানলেন এটা আপনার কাছে কি করে আসলো? আমি নিজ হাতে ছিঁড়ে ফেলে দিয়েছি এটা। আপনার কাছে কেন এটা? উইথ মাই পাওয়ার একটা রিপোর্ট বের করা কোনো কঠিন কাজ নয় আমার জন্য। রুশি ঢোক গিলে বলল, এই নিউজ দিয়ে আপনি কি করবেন? আমার কি যায় আসে এতে? অনেক কিছু আসে, কারণ আমি এই বাচ্চার বাবা। রুশি অবাক করার চাহনিতে তাকালো। এতক্ষণ এই ব্যক্তির জন্য যে শ্রদ্ধা আর সম্মান কাজ করছিল তার নিমেষেই শেষ হয়ে গেল। মুখে এক রাশ ঘৃণা ছাড়া আর কিছুই প্রকাশ পেল না। আজ ওর লাইফে যে মোড় এসে দাঁড়িয়েছে তার জন্য একমাত্র দায়ী হচ্ছে সামনে থাকা ব্যক্তিটি। সেদিন থেকে এখন পর্যন্ত ও শুধু একটাই উইশ করে গেছে, যেন ওই জঘন্য লোকের সাথে দ্বিতীয়বার দেখা না হয়। আর যাই হোক, ও এটা ডিজার্ভ করতো না। ওর লাইফ নষ্ট করে দিয়ে এখন আধিক্যতা দেখাতে আসছে। ও কাউকে ক্ষমা করবে না, না এই লোকটিকে আর না 1 মাস পূর্বে। রুশি তখন ভার্সিটির গণ্ডিতে পা রেখেছে। 4 মাস হলো। ভার্সিটিতে বিশেষ ক্লাস ছাড়া খুব একটা যাওয়া হয় না। কলেজে থাকতে ওর 2 জন বান্ধবী ছিল, স্নেহা আর তিথি। যদিও তিথির সাথে সাক্ষাৎটা বেশি ছিল, যাকে বলে বেস্ট ফ্রেন্ড, তাই 3 জন মিলে সিদ্ধান্ত নিল তারা দেখা করবে। রুশি সেদিন লং ড্রেস আর গলায় স্কার্ফ জড়িয়ে পার্স নিয়ে বেরিয়ে পড়ে। এই ড্রেসটি জন্মদিনে ওর বাবাই গিফট করছিল। যেহেতু এমনি এমনি বাড়ি থেকে বেরোতে পারবে না, তাই টিউশনের সময় বেরিয়েছে, যাতে কেউ বুঝতে না পারে। ওরা প্রায় কয়েক ঘন্টা ঘোরাঘুরির পর হঠাৎ স্নেহা বলে উঠল, চল, পাশেই একটা ক্লাব আছে, সেটাতেই যাই। এটা অনেক পরিচিত একটা ক্লাব, অনেক মজা হবে। প্রায় সাথে সাথেই তিথি হ্যাঁ বলে, কিন্তু রুশি বেঁকে বসে। এসব ক্লাব সম্পর্কে ওর অতটা ধারণা নেই, তবে টিভিতে দেখছে মেয়েরা ছোট ছোট ড্রেস পরে থাকে আর ডান্স করে। তাছাড়া অ্যালকোহল সার্ভ করা হয় ওখানে, তাই ও রাজি হতে চাইল না। আর তাছাড়া প্রায় সন্ধ্যা হয়ে আসছে, বাবাকে কি জবাব দেবে ও না করে দিতেই ওর বান্ধবীরা মন খারাপ করে ফেললো। তিথি বলেই ফেললো, আমরা যাই বলি সবকিছুতেই তুই না করে দিস। তোকে আমাদের ট্রিটে নিয়ে যাবই, প্লিজ চল না, অনেক মজা হবে। জাস্ট থিঙ্ক, লাইফে ফার্স্ট টাইম ক্লাবে যাব। আমার তো ভাবতেই খুশি খুশি লাগছে। রুশি বুঝতে পারলো ওদের এত আগ্রহের কারণ। টিনেজারদের স্বভাবই হচ্ছে সবকিছুতে অদম্য কৌতূহল। জিনিসটা ভালো হোক বা না হোক, সবকিছু একবার না একবার ট্রাই করে দেখাই চাই। তাই হয়তো জীবনের প্রথম সিগারেট ছেলেরা কৈশোরেই খায়, কিন্তু ক্লাবে কোনভাবে কোন জিনিস নয় সেটা রুশি ঢের বুঝতে পারলো। কিন্তু ভাবলো বান্ধবীরা এত করে যখন বলছে যাওয়াই যায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।